নির্বাচন দিতে চান না ডক্টর ইউনূস। ডিসেম্বরে না হলে আর ভোট হবে না শঙ্কা আব্বাসের। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দলই ইলেকশনের পক্ষে বলছেন সালাউদ্দিন। বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে জাপান। 6টি সমঝোতা ও চুক্তি সই। ব্যাংক ও কোষাগার খালি করে গেছে হাসিনা সরকার। টোকিওতে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা। রাজধানীবাসীর পিছু ছাড়ছে না জলজটের দুর্ভোগ। বৃষ্টি হলেই সড়কে জমে হাঁটু পানি। নদ-নদীর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল। চট্টগ্রামে বিশেষ পরিকল্পনার সুফল। জমে ওঠার অপেক্ষায় কোরবানির পশু বেচাকেনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই হাটে বাড়ছে ক্রেতার সমাগম। মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদাই বেশি। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। নয় মাস পর বিসিবিতে আবারও পালাবদল। ফারুক আহমেদের বিদায়। অন্তর্বর্তী সভাপতির দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় নেয়ার প্রত্যয়। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আমিনুল ইসলাম আলিফ। ডিসেম্বরে নির্বাচন না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন চান না এমন অভিযোগ করে তিনি বলেন, বিদেশে বসে বিএনপিকে নিয়ে বদনাম করছেন প্রধান উপদেষ্টা। আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে আলাদা আয়োজনে একথা বলেন তারা। তাসলিম তৌহিদকে সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। বৃষ্টি ভেজা সকাল, মিছিল স্লোগানে মুখর শেরে বাংলা নগর। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের সরব উপস্থিতি। শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বৈরী আবহাওয়ার মধ্যেও ছুটে আসেন দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতারা। লোকে লোকারণ্য হয়ে ওঠে জিয়া উদ্যান। ফুলের শ্রদ্ধায় সিক্ত হয় জিয়ার সমাধি। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচন ও সংস্কার ইস্যুতে তিনি বলেন, বিএনপি দ্রুত ভোট চাইলেও ডক্টর ইউনূস নির্বাচন চান না। প্রধান উপদেষ্টা বিদেশে বসে বিএনপিকে নিয়ে বদনাম করছে বলে অভিযোগ তার। দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন, একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, সে ইউনূস, ডক্টর ইউনূস। ও নির্বাচন চায় না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বর মধ্যে করতে হবে। আর নির্বাচন করতে না চান, সেটা ইউনূস সাহেবের দায়িত্ব, আমার দায়িত্ব নয়। পরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে এক অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ডিসেম্বরে না হলে এদেশে আর নির্বাচন হবে না। নির্বাচনকে টাল ভাড়া করে পিছনে চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি, ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখনো নির্বাচন হবে না। এই বাংলাদেশ প্রধানত হবে বিদেশি প্রভুদের হাতে। এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীর খামারবাড়ি এলাকায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, বিএনপি একা নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ডক্টর ইউনূস কেন বিএনপিকে দোষারোপ করছেন তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। আমরা এই বিষয়ে মনে করি ওনার যথেষ্ট তথ্য নেই। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শরীর ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায়, দুস্থ ও গরিবদের মাঝে খাবার এবং বস্ত্র বিতরণ করে কেন্দ্রীয় ও মহানগর বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে সারা দেশে ৮ দিন ব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির নেতারা বলছেন, রাজনীতি, অর্থনীতি ও কূটনীতিতে মৌলিক পরিবর্তন আনার মধ্য দিয়ে গণমানুষের নেতা হয়ে ওঠেন জিয়াউর রহমান। তবে তার হত্যার আসল রহস্য আজও অজানা। আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। দেশ জুড়ে চলা পাকিস্তানি শাসক গোষ্ঠীর গণহত্যা এবং রাজনৈতিক শূন্যতার মাঝে এই ঘোষণাই রক্তক্ষয়ী যুদ্ধে উদ্দীপ্ত করেছিল স্বাধীনতাকামী মানুষকে। মেজর জিয়ার মাধ্যমেই মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সম্পৃক্ততার বিষয়টি জানতে পারে দিশেহারা জাতি এবং নতুন করে আশায় বুক বেঁধে একতায় সংহত হতে উদ্বুদ্ধ হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের নিয়মিত সেনাবাহিনী গঠিত হওয়ার পর এর অন্যতম ব্রিগেড জেড ফোর্সের প্রধান হিসাবে ক্ষণজন্মা এই মেজর নিজের সাহসিকতা ও সততায় মুগ্ধ করেছিলেন সবাইকে। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধে অবদানের কারণে জিয়াউর রহমানকে দেয়া হয় বীরোত্তম খেতাব। 1975 সালের পট পরিবর্তনের পর তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলার মধ্যে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 1977 সালে ক্ষমতায় আসেন জেনারেল জিয়া। বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 1936 সালে বগুড়ার গাবতলীর বাগবাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম জিয়াউর রহমানের। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালেই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন সৎ ও সাহসী রাষ্ট্রনায়ক জিয়া। দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনতার দাবির মুখে রাষ্ট্র ক্ষমতায় আসীন হন জিয়াউর রহমান। জনগণের দাবির প্রেক্ষিতেই তাকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে হয়েছে। তিনি দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে দিয়েছেন। তিনি বলেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, অর্থাৎ সবার উপরে দেশ। বিলাসিতা তাকে কখনোই গ্রাস করতে পারেনি। আরেকটি জিনিস, তার স্বজনপ্রীতি বলতে কিছুই ছিল না। গণমানুষের নেতা হয়ে ওঠা জিয়াউর রহমানের ক্ষমতায় থাকা যদি দীর্ঘায়িত হতো তবে দেশের ইতিহাস বদলে যেতে পারত বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী ইশতেহার তৈরি করবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের 4 মাথা মোড়ে এক পথসভায় তিনি একথা বলেন। প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান করে সার্জিস বলেন, দেশকে সবার আগে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। কেননা পতিত ফ্যাসিস্ট সরকারের হয়ে কাজ করে অনেক কর্মকর্তাই এখন মানুষের সামনে আসতে পারছেন না। কোনো একটি দলের অন্ধভক্ত হয়ে গেলে আগামীতে নবীনরা রাজনীতিতে আগ্রহ হারাবে বলেও মন্তব্য করেন তিনি। আপনাদের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি তাদের ইশতেহার তৈরি করবে। আমরা আরো আপনাদের কাছে আসব, আপনাদের প্রত্যেকটি উপজেলা ইউনিয়নের ঘরে ঘরে যাব। আমরা আপনাদের কাছে আহ্বান করি, বছরের পর বছর ধরে নিজের বিবেককে যেভাবে আপনারা দলের কাছে বন্ধক দিয়ে এসেছেন, এই বিবেকের বন্ধকটা আপনাদের ছুটাতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও নির্বাচনের সময়সীমা সহ বিভিন্ন ইস্যুতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ কারণে রাজনীতিতে এখনও শঙ্কা কাটেনি বলে মনে করেন বিশ্লেষকরা। এ অবস্থা থেকে উত্তরণে দেশ ও মানুষের কথা মাথায় রেখে সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছানোর পরামর্শ তাদের। সানবির রূপলের রিপোর্ট। মোহাম্মদ ইউনুস। সংস্কার, বিচার, নির্বাচন এই 3টি বিষয় সামনে রেখে জুলাই বিপ্লবের পর পথ চলা শুরু করে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। শুরু থেকে মত পথের বিভাজন ভুলে অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে সরকারের উপর পূর্ণ আস্থায় সমর্থন দিতে দেখা যায়। তবে সময় যতই গড়াচ্ছে দলগুলোর মধ্যে বিভাজনের সুর তত তীব্র হচ্ছে।
বিভিন্ন ইস্যুতে অস্থিরতার মধ্যে গত সপ্তাহে প্রধান উপদেষ্টার পদত্যাগের আগ্রহের গুঞ্জনে রাজনীতির মাঠে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এ অবস্থায় সম্প্রতি দলগুলোর সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু তারপরও নির্বাচনের রোডম্যাপ নিয়ে অনড় অবস্থানে বিএনপি। ডিসেম্বরে ভোট চায় দলটি। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যদিকে জামাত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দল নির্বাচন বিষয়ে একমত থাকলেও রোডম্যাপ নিয়ে মতপার্থক্য আছে। বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। বিশ্লেষকরা বলছেন, বৈঠকের পর উত্তপ্ত পরিবেশ কিছুটা শান্ত হলেও সরকার ও রাজনৈতিক দলগুলো ঐক্যে পৌঁছতে পারেনি, ফলে ফলাফল আস্থার সংকট রয়েই গেছে। প্রথম 2 দিনের বৈঠকের সমস্যা সমাধান না হয়ে থাকে, আরও বৈঠক হোক, আরও আলোচনা হোক। সরকারের উচিত তার অবস্থানটা পরিষ্কার করা। কেন ডিসেম্বরে নির্বাচন হতে পারে না, তাহলে তার একটা ব্যাখ্যা দিন। এই সংলাপের মধ্য দিয়ে ইউনূস খানিকটা তার ক্ষমতার স্থিতাবস্থাকে সে ধরে রাখতে সক্ষম হয়েছে, কিন্তু যেটা হলো যে বৃহত্তর রাজনৈতিক স্টেক হোল্ডারদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্য কিন্তু আমরা এখনো দেখছি না। বিশ্লেষকদের মতে শুধু সরকার নয়, দলগুলোর পরস্পরের মধ্যেও সমঝোতা জরুরি। তা না হলে সংকট আরও বাড়ার শঙ্কা তাদের। ঐক্যটা যদি সঠিকভাবে না হয়, তাহলে তো সামনের দিনগুলোতে একটা খারাপ অবস্থা তৈরি হতে পারে। কোনো রাজনৈতিক পক্ষ যদি বলে যে আমরা নির্বাচনে যাব না, কারণ এই নির্বাচনে আমাদের সুষ্ঠু পরিবেশ নেই, তাহলে কিন্তু সরকার নির্বাচনই করতে পারবে না। নির্বাচনের তফসিল ঘোষণা করলে পরিস্থিতি বরং ইতিবাচক হবে। মানুষের মধ্যে যে অস্থিরতা আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা আছে, সেটি কেটে যাবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব দল ঐক্যমতে পৌঁছাতে না পারলে আবারও প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন, এমনটাই মত বিশ্লেষকদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। টোকিওতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার বৈঠকে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। সহায়তা হিসেবে বাংলাদেশকে $100 কোটি দেবে জাপান। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসন সহ বিভিন্ন বিষয়ে টোকিও ঢাকার পাশে থাকবে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। পরে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি দেয়া হয় গার্ড অফ অনার। রাষ্ট্রীয় সৌজন্যতা শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ডক্টর ইউনূস ও ইশিবা। এতে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে $100 কোটি ঋণ ও অনুদান সহায়তা দেবে জাপান। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস চালু, প্রিপেড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা স্থাপন, বিদ্যুৎ খাত, তথ্য নিরাপত্তার পাইলট প্রকল্পের সমঝোতা স্মারক ও চুক্তি হয়। নেভিকে 5টা পেট্রোল বোট দিচ্ছে, 6টা এমওইউ হয়েছে। একটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট সাইকেল, এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি স্থাপন করা হচ্ছে। রোহিঙ্গা সংকট নিরসন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী পরীক্ষিত বন্ধু জাপান আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনেও সহায়তা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা প্রবাসীদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। এদিকে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। এ সময় ডক্টর ইউনূস বলেন, ব্যাংক ও কোষাগার খালি করে গেছে হাসিনা সরকার। জানান, অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে দেশ, এজন্য প্রবাসীদের সহায়তা চান প্রধান উপদেষ্টা। শুক্রবার বিকেলে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীরা প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ডক্টর ইউনূস প্রবাসীদের সমস্যা সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি প্রবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশের ব্যাংক ও কোষাগার খালি করে রেখে গেছে হাসিনা সরকার। জানান, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ইতিমধ্যে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। দেশের অর্থনীতি পুনর্গঠনে প্রবাসীদের সহায়তা চান তিনি। কোষাগার খালি,
যখন তারা চলে গেছে, কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। সরকার প্রধান বলেন, ঘরে বসে নাগরিক সেবা পেতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সময় বিদেশ থেকে অর্জিত জ্ঞান দেশ মেরামতের কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আপনি ঘরে বসে আপনার পাসপোর্ট নেবেন, এটা ই পাসপোর্ট, আপনার এনআইডি কার্ড নেবেন, সবকিছু ঘরে বসে করবেন। এটা আমরা বাংলাদেশে শুরু করেছি। প্রধান উপদেষ্টা আবারও জানান, জাপানে আরো বেশি জনশক্তি রফতানির জন্য কার্যকর উদ্যোগ নেবে সরকার। সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। প্রবাসের সময় আরও থাকছে। শনিবার থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। মহাসড়কে বাড়ছে যাত্রী ও পশুবাহী গাড়ির চাপ। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত উন্নয়ন কাজ চলায় যানজটের সংখ্যা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। বৃষ্টি এলেই জলজটে দুর্দশা যেন রাজধানীবাসীর নিয়তি। টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ তারা। এমন বাস্তবতায় বৃষ্টি কমা নিয়ে সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন এবং মোবারক হোসেন শুভ। ব্যবধান শুধুই সময়ের, ক্যালেন্ডারের পাতায় বদলেছে মাস, তবে খুব বেশি বদলায়নি নগরীর জলাবদ্ধতার চিত্র। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি, শুক্রবার ভারী বর্ষণ না হলেও বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি। এতেই নিউ মার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিপাকে পড়েন নগরবাসী। ভিজে যাচ্ছি, এমন সময় আছে হোন্ডা নিয়ে পড়ে যাচ্ছি, রাস্তা দিয়ে হাঁটার মতো অবস্থা থাকে না। মূল সড়ক ছাড়াও রাজধানীর নিচু এলাকাগুলোয়ও পোহাতে হচ্ছে জলজট ভোগান্তি। ড্রেনের পানি উপচে ঢুকেছে বসত ভিটায়। বৃষ্টি আসলে এই অবস্থা হয়। ময়লা পানি আর ভিতরে ট্যাঙ্কির ভিতরে পানি খাওয়া যায় না। নগরবাসীর অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে গাল ভরা বুলিতে আটকে আছেন দায়িত্বপ্রাপ্তরা। এই খালটা খনন তো হয় না, ওইদিকে খাল অনেক চিপা, যার জন্য পানি যাইতে পারে না। খালটা প্রতি বছরই আমরা শুনি যে বরাদ্দ আসে, খনন হবে, আসলে খনন হয় না। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। নগরবাসী বলছেন, দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলাই এর একমাত্র কারণ। এদিকে বৃষ্টি কমা নিয়েও নেই সুখবর। সাগরে যে গভীর নিম্নচাপটি ছিল সেটা নিম্নচাপ আকারে বর্তমানে আছে এবং এটার প্রভাবে সারা দেশে এখনো বৃষ্টিপাত হচ্ছে। 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় বাঁধ ভেঙে ডুবেছে লোকালয়। বরগুনায় পানিবন্দী দিন কাটছে অন্তত 230 পরিবারের। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে মাছও। কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটকদের নিরাপদে থাকতে করা হচ্ছে মাইকিং। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে, ভাঙছে উপকূল। জোয়ারের তোড়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়ার কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে ডুবছে ঘরবাড়ি ও ফসলি জমি, ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ। হাতিয়ার মেঘনা নদীতে এমবি ফাহিম নামে একটি ট্রলারও বিপুল পরিমাণ পণ্য নিয়ে এখন পানির নিচে। নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় অন্তহীন দুর্ভোগে স্থানীয়রা। এদিকে কক্সবাজার ও কুয়াকাটায় উত্তাল সাগর, প্রচণ্ড ঢেউয়ে ক্ষতিগ্রস্ত দোকানপাট। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাগর পাড়ে ছুটে গেছেন হাজারো পর্যটক। তাদের নিরাপদ থাকতে মাইকিং করছেন লাইফগার্ড কর্মীরা। এরকম উঁচা ঢেউ কখন আমি আগে দেখিনি। মাইকিং করে আপনার হুইসেল দিয়ে তাদেরকে আমরা সামাল পাচ্ছি না। এছাড়া বিষখালী নদীর তীরবর্তী বরগুনা সদরের রিং বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। 2 দিন আগে একটা লোক মারা গেছে, দাফন দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বাগেরহাট, কুমিল্লা ও মুন্সিগঞ্জের বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অন্যদিকে পাহাড় ধসের ক্ষতি এড়াতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে মাইকিং করছে প্রশাসন। এছাড়া বৈরী আবহাওয়ায় মানিকগঞ্জ ও বরিশালের নদীবন্দরে 2 নম্বর বিপদ সংকেত থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে সব ধরনের লঞ্চ চলাচল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চট্টগ্রামে সামান্য বৃষ্টিতে গত বছরও যেসব এলাকার সড়ক তলিয়ে থাকত পানির নিচে, সেখানে এখন ভিন্ন চিত্র। টানা বর্ষণেও নগরীর মুরাদপুর, চকবাজার ও কাতালগঞ্জে এবার তৈরি হয়নি জলাবদ্ধতা।
সংশ্লিষ্টরা বলছেন খাল নালা সংস্কার ও মাটি অপসারণ করায় কমেছে দুর্ভোগ। শফিকুল আলমের প্রতিবেদন। 8,500 কোটি টাকা খরচের পরও জলাবদ্ধতা নিরসন না হওয়ায় সমাধান খুঁজতে চলতি বছরের জানুয়ারিতে 4 উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর চট্টগ্রামে ছুটে গিয়ে নালা খাল পরিদর্শন করে 8টি স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন তারা। দেখা যায় 2024 সালের 22 আগস্ট 142 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল চট্টগ্রামে। তখন নগরীর বহদ্দাহাট মুরাদপুর ডুবে গিয়ে জনজীবনে নামে ভোগান্তি। কিন্তু 2025 সালে 30 মে ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টি হয় 167 মিলিমিটার। ডুবেনি বহদ্দাহাট ও মুরাদপুর। ড্রেনটা সংস্কার করাতে এতটুকু পানিটা উঠে নাই। পরের গন্তব্য চকবাজার। 2025 সালে 30 মে ভোর পর্যন্ত গত 24 ঘন্টায় 167 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হলেও নেই সেই ভোগান্তি। হাল পরিষ্কার ছিল, হাল বড় পরিষ্কার পানি চলে গেছে। একইভাবে 2024 সালে 30 জুন নগরীর কাতালগঞ্জ ডুবলেও 30 মে বৃষ্টিতে সৃষ্টি হয়নি জলাবদ্ধতা। এই 3টে স্থানে 2024 সালের জুন, জুলাই, মে ও আগস্টে 5 বারের বেশি জলাবদ্ধতা হলেও এবার হয়নি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময়। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। উন্নয়ন কাজ চলছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের। ঈদুল আজহায় ঘরমুখী মানুষের পাশাপাশি বাড়বে গবাদি পশুবাহী গাড়ির চাপ। এতে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে যানজটমুক্ত যান চলাচল। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক 2 প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না যানবাহন। ঈদুল আজহায় ঘরমুখ মানুষের পাশাপাশি বাড়বে গবাদি পশুবাহী গাড়ির চাপ। ঈদকে সামনে রেখে আরো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় চেকপোস্ট বসানো উচিত। কিছু কিছু জায়গায় রোডের কাজ হচ্ছে, সেগুলো বন্ধ করে দিলে আমরা আশা করবো যে রোডের কোনো যানজট থাকবে না। তবে ঈদযাত্রায় মহাসড়কটি যানজট মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প ব্যবস্থাপক ও ট্রাফিক পুলিশের। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নেওয়া আছে। আমরা ট্রাফিকের পক্ষ থেকে আমরা যারা কাজ করছি তারা অত্যন্ত এই বিষয়টাকে গত ঈদেও আপনারা সেটা প্রমাণ পেয়েছেন যে আমরা খুব অ্যাক্টিভলি কাজ করে থাকি। তো এবারও তার ব্যত্যয় হবে না। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলায় 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় তা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। সময় সংবাদ, টাঙ্গাইল। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট। এবারও বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটে হাটে বাড়ছে ভিড়, গাড়িতে করে গরু নিয়ে হাজির ব্যাপারীরা। বৈরী আবহাওয়াও বাদ সাধতে পারেনি বেচাকেনাই। রাজশাহীর ঐতিহ্যবাহী পশুর হাট তাহেরপুর। শুক্রবার সকালের পর থেকে বৃষ্টি না হওয়ায় জুম্মার নামাজ শেষে ভিড় বাড়ে ক্রেতা বিক্রেতাদের। এবার ছোট এবং মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। 1,85,000 চাচ্ছি, কিন্তু এখন যে দাম বলছে 1,60,000 পর্যন্ত দাম হয়েছে, কিন্তু আমার মতন হয়নি, লাভ হয়নি এখনো। খোলভুসির যা দাম তবিল জমবে না। নওগাঁর চৌবাড়িয়া হাটে মাঝারি জাতের গরু সবচেয়ে বেশি। হাটে দূরের ব্যাপারীর উপস্থিতি কম থাকায় মিলছে না কাঙ্ক্ষিত দর। টাঙ্গাইলে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। গরুর দাম বেশি যায়, আবার বেচা কিনেও নাই। যেটা খরচা হয়েছে সে খরচা আইতেছে না। এদিকে মেহেরপুরে গরুর আমদানি বেশি হলেও ক্রেতা না থাকায় দাম কম দাবি বিক্রেতাদের। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে মানিকগঞ্জের যমুনা পাড়ের আরিচা গরুর হাটে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে আটকে আছে চামড়া রফতানির ভবিষ্যৎ। এটি পুরোপুরি চালু না হওয়ায় মিলছে না আন্তর্জাতিক সনদ, হচ্ছে না কাঙ্ক্ষিত রফতানি। সংকট নিরসনে সরকারি বেসরকারি উদ্যোগের পরামর্শ বিশ্লেষকদের। আর আসছে বাজেটে রাসায়নিক আমদানিতে কর সুবিধা চেয়েছেন ট্যানারি মালিকরা। MS আরিফিনের রিপোর্ট। তৈরি পোশাকের পর সবচেয়ে সম্ভাবনাময় হলেও নানা জটিলতায় এগোতে পারছে না চামড়া খাত। গেল 5 বছরে প্রক্রিয়াজাত চামড়ার রপ্তানি আয় ছিল গড়ে $12,23,00,000। চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত 10 মাসে এই আয় $10 কোটি, যা বছর ব্যবধানে 8% কম।
ব্যবসায়ীরা বলছেন চামড়া শিল্পের উন্নয়নে বড় বাধা সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি। এটি পুরোপুরি চালু না হয় মিলছে না আন্তর্জাতিক সনদ, বাধ্য হয়ে কম দামে রপ্তানি করছেন চামড়া। আমরা LW সার্টিফিকেট ছাড়া বিশুদ্ধভাবে টিকতে পারবো, বিজনেস করতে পারবো না। এবং চায়না কয়েকজন কাস্টমার আছে, 4-5 জন কাস্টমার হাতে গোনা, ওরাই সিন্ডিকেট করে মালটা নিয়ে যাচ্ছে। প্রতি বছর লস দিতে দিতে আমার দেওয়ালে পেট হয়ে গেছে। সিইটিপির সবগুলো মেশিন সচল হয়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ জানায় ইইউর তত্ত্বাবধানে বর্জ্য ব্যবস্থাপনার একটি রোডম্যাপ দ্রুত পাওয়া যাবে, সহজে মিলবে LWG সনদ। তবে সংকট নিরসনে বেসরকারি অংশীদারিত্বের পরামর্শ বিশ্লেষকদের। স্লাস ম্যানেজমেন্ট সিস্টেম আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। ডিওয়াটারিং মেশিন আগে একটা চালু ছিল গত বছর, এখন এটা আমরা 9টা সম্পূর্ণই আমরা চালু করেছি। পাশাপাশি অ্যাডিশনাল ড্রাইভেটটা আমাদের এই 30শে মের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমরা এত বছর ধরে এই সার্ভিসটা ঠিক মতো দিতে পারিনি, এখনও কমপ্লেন রয়ে গেছে। তাহলে কেন আমরা ওখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করতে পারবো না? যদি ওখানকার যারা মানে বিনিয়োগকারী আছেন তারা যদি একসাথে এসে এটাকে চালাতে পারেন, যে তারা ম্যানেজমেন্টে গেল, সরকারের ওখানে ইনভলভমেন্ট থাকলো, আমি মনে করি এটা খারাপ পদ্ধতি না। কাঙ্ক্ষিত রপ্তানি না হওয়ায় ব্যবসা টিকিয়ে রাখতে আসছে বাজেটে রাসায়নিক আমদানিতে ভ্যাট কমানো ও চামড়া ক্রয় বিক্রয়ে উচ্ছে কর মওকুফ চান উদ্যোক্তারা। আমাদের যে ইম্পোর্ট ডিউটি আছে এটা অল ইন অ্যাভারেজ ধরেন আপনার 35%-এর মতো, এবং সেটা কিন্তু আমাদের কস্টের সাথে অ্যাড হয়, এবং সেখানে আমরা কিন্তু আমাদের ইন্টারনাল একটা কম্পিটিশনের যেমন সম্মুখীন হচ্ছি, তেমনি আমরা বহির্বিশ্ব আমরা কিন্তু কম্পিটিটিভ প্রাইসে চামড়া বিক্রি করতে পারছি না। বিটিএর তথ্য LWG সনদ না থাকায় চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বছরে প্রায় $50 কোটি আয় হারাচ্ছে বাংলাদেশ। চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার কেন্দ্র। এর ফলে LWG সনদ প্রাপ্ত হতে বাধাগ্রস্ত হচ্ছেন এ খাতের উদ্যোক্তারা, পাশাপাশি কমছে বৈদেশিক আয়। MS আরিফিন, সময় সংবাদ, হেমায়েতপুর, সাভার। ঈদ সামনে রেখে মশলার দর চড়ে থাকলেও বৃষ্টির দিনে রাজধানীর বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। কারওয়ান বাজার ঘুরে অন্তরা সেনের রিপোর্ট। বৃষ্টি ভেজা ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার। পর্যাপ্ত সবজি সরবরাহ নিয়ে দোকান খোলা বিক্রেতারা জানান, গেল সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে ঢ্যাঁড়স, কাঁকরোল, ঝিঙা ও পটলের দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। পণ্যের সঙ্গে বাজারে কমেছে ক্রেতাও। বর্তমানে সবজির দাম খুবই কম, যেটা একবারেই কম, যেটা কৃষক মারার মতো। যেরকম অন্যান্য সময় বৃষ্টি আসলে দেখা যাচ্ছে সবজি সরবরাহ কম ছিল, দামটা বেশি ছিল, কিন্তু এই বছর পর্যাপ্ত পরিমাণ সবজি আছে। বৃষ্টির কারণে সবজির দাম কমলেও দাম বেড়েছে মুরগির। সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 160 টাকায়। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে সোনালী, লেয়ার ও দেশি মুরগির দাম। বৃষ্টি দিন এবেলে লাগে থাকে, তাহলে আপনার রেট বাড়বে। সোনালী মুরগি গেছে সপ্তাহে বেচছি 240, 250 টাকা, আর এই সপ্তাহে বেচতেছি 250 থেকে 260 টাকা। এদিকে কয়েক সপ্তাহ ধরেই চড়ে আছে মশলার বাজার। মানভেদে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 620 থেকে 650 টাকা ও দারচিনি 520 টাকায়। লবঙ্গ, গোলমরিচ ছাড়িয়েছে হাজারের ঘর। আর 1 কেজি এলাচ কিনতে গুনতে হচ্ছে 4200 থেকে 6000 টাকা। মশলার দাম এখন ঈদ সামনে তো একটু বেশি, বুঝছেন, মানে বাজারে অন্যান্য তুলনায় আজকে বাজার একটু বেশি। জিরা 600 থেকে 650 টাকা বিক্রি হতেছে, গোলমরিচ 1200 টাকা কেজি বিক্রি হতেছে, তারপর লবঙ্গ 1350 থেকে 1400 টাকা বিক্রি হতেছে, জায়ফল, জত্রিক 1200 থেকে 1500 টাকা কেজি বিক্রি হতেছে। মশলার দিক দিয়ে এলাচের দামটা তো বাড়তে, এখন আসলে আমরা নিতেছি, কিছু করার নেই আর কি। আর তবে ভরা মৌসুমে চাহিদা যোগান ঠিক থাকায় বাজারে অপরিবর্তিত রয়েছে চালের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় ডিম ছেড়েছে মা মাছ। নদীর তীরে রীতিমতো উৎসবে মেতে ওঠেন ডিম সংগ্রহকারীরা। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এবার আশানুরূপ ডিম সংগ্রহ হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নিম্নচাপের প্রভাব না থাকলে আরও ডিম সংগ্রহ করা সম্ভব হতো বলে জানান হালদা নদী গবেষক। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যেই হালদা নদীর বিভিন্ন অংশে নৌকা ও জাল নিয়ে ডিম সংগ্রহ করেছেন মৎস্যজীবীরা। রাত 1:30 থেকে শুরু হয়ে ভোর 5:30 পর্যন্ত চলে ডিম সংগ্রহ।
প্রাকৃতিক নিয়মে ডিম ছাড়তে এপ্রিলের মাঝামাঝি থেকে হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল সহ কার্প জাতীয় মাছের আনাগোনা শুরু হয়। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত বজ্রসহ বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলে অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ার ভাটার সময় নিষিক্ত ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ। সেই ডিম বিশেষ ধরনের জাল দিয়ে সংগ্রহ করা হয়, পরে তা থেকে হ্যাচারিতে রেণু তৈরি হয়। অন্য বছর তুলনায় এবার ডিম মোটামুটি ভালো হয়েছে। 1:30 থেকে আমরা কালেকশন করছি এই সকাল 5টা পর্যন্ত। একজনে 10-15 বালতি করে পেয়েছে, আলহামদুলিল্লাহ সবার আশা পূরণ হয়েছে ইনশাল্লাহ। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এবার প্রত্যাশা অনুযায়ী ডিম সংগৃহীত হয়েছে। এই বছর যে পরিমাণ ডিম পাওয়া যাচ্ছে তাতে আশা করা যাচ্ছে যে সবাই ভালোভাবে লাভবান হতে পারবে এবং সারা দেশবাসীকে আমরা এখান থেকে রেণু সরবরাহ করতে পারবো। হালদার, হাটাজারি ও রাউজান সংলগ্ন প্রায় 20 কিলোমিটার অংশে এবার পাওয়া গেছে নিষিক্ত ডিম। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আগুনে পুড়েছে হাউসবোট। পর্যটক সহ সংশ্লিষ্টরা দ্রুত নামতে পারায় ভয়াবহ আগুন থেকে রক্ষা পেয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি জানান, শুক্রবার রাত 9টার দিকে টেকের ঘাট এলাকায় নোঙর করা রাহবার নামে একটি হাউসবোটে আগুন লাগে। রান্না করার সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। দ্রুত বোটে ছড়িয়ে পড়ে আগুন। হাউসবোট থেকে নেমে আসেন 13 পর্যটক। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাজধানীতে চলাচলকারী যানবাহনের ফিটনেস, লাইসেন্স, হেলমেট এবং গতিসীমা পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে র্যাব। শুক্রবার বিকেলে মতিঝিল, আরামবাগ ও হাতিরঝিল এলাকায় ট্রাফিক পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন র্যাব সদস্যরা। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, ফিটনেসবিহীন যানবাহন এবং চালকদের আইন অমান্যের অভিযোগে বেশ কিছু যানবাহন ও চালকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দেয়া হয়। পাশাপাশি জরিমানাও করা হয়। র্যাব জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান পরিচালনা করছে সংস্থাটি। অভিযানে জরিমানা ছাড়াও সচেতনতা কার্যক্রম পরিচালনা করে র্যাব সদস্যরা। এই চেকপোস্টগুলো করার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা কাগজপত্রগুলো অথবা আপনারা দেখেন যে হেলমেট বা আদার্স জিনিসগুলো আমরা দেখি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য, মানুষকে সচেতন করার জন্য। পাশাপাশি আমরা আপনারা দেখছেন যে গাড়িগুলো আছে, সিএনজি আছে বা অন্য যে প্রাইভেট কার সহ বড় গাড়িগুলো আছে, সেগুলো আমরা একটু সার্চ করছি যেন তাদের গাড়িগুলোতে যেন অবৈধ কোনো কিছু যেন না থাকে বা আছে কিনা সেটা দেখার জন্য। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। গাজায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে হামাস, যদিও এতে রাজি হয়েছে ইসরায়েল। এদিকে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে আরও 70 ফিলিস্তিনির। অকার্যকর হয়ে গেছে উপত্যকার উত্তরাঞ্চলের একমাত্র হাসপাতালটি। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন দ্বিরাষ্ট্র সমাধানকে ভুল পথে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার গাজার কেন্দ্রস্থলে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নতুন ত্রাণ বিতরণ কেন্দ্রে একাধিক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপত্যকাটির বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি সেনাদের আক্রমণে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে কয়েকজন নিহত হয়েছেন গাজা সিটির সারায়া জংশনে বিমান হামলায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের আল আওদা হাসপাতাল আর কার্যকর নেই। ইসরায়েলি বাহিনীর সরাসরি আদেশে হাসপাতাল খালি করা হয়েছে। এখনও সেখানে কয়েকজন রোগীসহ অর্ধশতাধিক মানুষ অবস্থান করছেন। রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় যন্ত্রপাতি সরানোরও সুযোগ নেই।
এদিকে পশ্চিম তীরে 22টি নতুন অবৈধ বসতির অনুমোদন দিয়েছে ইসরায়েল। এটি এককভাবে বসতি অনুমোদনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। বিশ্লেষকরা জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি জমি দখলে নেয়ার পদক্ষেপ এখন স্পষ্টতই রাষ্ট্রীয় নীতিতে রূপ নিয়েছে। জাতিসংঘ জানায়, ইসরায়েলের বসতি স্থাপন দুই রাষ্ট্রভিত্তিক শান্তি উদ্যোগকে ভুল পথে নিয়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের ভূমিতে ইসরায়েলের বসতি কার্যক্রম বন্ধেরও আহ্বান জানায় জাতিসংঘ। অন্যদিকে ইসরায়েলের বেঙ্গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। গাজায় গণহত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। তবে ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। কাকুলি আখতার, সময় সংবাদ। নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 110 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। টানা ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, ধসে পড়েছে ঘরবাড়ি। স্থানীয় সময় বুধবার রাতে এই দুর্যোগ শুরু হয়। পানির স্রোতে ভেসে গেছে অন্তত 50টি বাড়িঘর। 2022 সালের এক বন্যায় নাইজেরিয়ায় প্রাণ হারান 600 জনের বেশি। ভারতের সিকিমের উত্তরাঞ্চলে পর্যটকবাহী গাড়ি ডুবে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 2 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়িটি থেকে একজনকে মৃত এবং 2 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গাড়ির ভেতর গাড়ির চালক সহ মোট 11 জন ছিলেন। এ ঘটনায় নিখোঁজ আছেন 9 জন। তবে নিখোঁজদের অনুসন্ধানে এরই মধ্যে তৎপরতা শুরু হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ। ঈদ উপলক্ষে কুয়েত ঢাকা সরাসরি রুটে ফ্লাইট সংকট এবং টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে ভোগান্তিতে প্রবাসী বাংলাদেশিরা। এ অবস্থায় অনেকেই দুবাই, দোহা ও সৌদি আরব হয়ে ট্রানজিটে যাতায়াত করছেন। সংকট নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে বসবাসরত প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশিদের জন্য ঈদ মানে শুধুই উৎসব নয়, বরং পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর অপার সুযোগ। দেশে ফেরার এই ঐতিহ্য যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসীদের কাছে। একদিকে ফ্লাইটের সংকট, অন্যদিকে টিকিটের দাম দ্বিগুণেরও বেশি। আগে 70-80 দিনারে টিকিট মিললেও এখন লাগছে 200 দিনারেরও বেশি। প্রতি বছরের তুলনায় এবার ঈদে বিভিন্ন বিমানের প্রাইস অনেকটা বেশি। বিভিন্ন ডাইরেক্ট ফ্লাইটগুলো আসলে আগের চেয়ে অনেক কমিয়ে দিচ্ছে। আগে কুয়েত এয়ারওয়েজ ও জাদের এয়ারলাইন্স প্রতিদিন 2টি করে ফ্লাইট পরিচালনা করলেও এখন তা কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি হজ মৌসুমকে কেন্দ্র করে বিমান বাংলাদেশের কিছু ফ্লাইটও স্থগিত রয়েছে। তাই ঈদের আগে টিকিটের বিপুল চাহিদা থাকলেও সরবরাহ কম। এ অবস্থায় অনেকেই দুবাই, দোহা ও সৌদি আরব হয়ে ট্রানজিটে যাতায়াত করছেন। এতে সময় ও কষ্ট বেশি হলেও খরচ কিছুটা সহনীয়। বাংলাদেশ বিমানের এখন অনেকগুলো ফ্লাইট শিডিউল কমায়া দিচ্ছে, এই জন্য আমরা একটু সমস্যার মধ্যে আছি কিভাবে যাওয়া যায়। সবকিছু মিলে এখন লোকাল ট্রানজিট যে বিমানগুলো আছে সেগুলা যাত্রীরা ভ্রমণ করছে ঈদ উদযাপন করার জন্য। দিনের পর দিন জীবিকা নির্বাহে প্রবাসে জীবন কাটান বহু বাংলাদেশি। ঈদ উপলক্ষে পরিবারের সান্নিধ্যে আসার সুযোগ পান তারা। বিশ্লেষকরা বলছেন, ফ্লাইট বাড়ানো না গেলে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করতে পারে। প্রবাসীদের দাবি, দ্রুত এই সমস্যা সমাধানে যেন পদক্ষেপ নেয় সরকার। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।